53 বছর পেরিয়েছে, কিন্তু স্বাধীনতার কাঙ্ক্ষিত ফল বাংলাদেশের মানুষ কতটা পেয়েছে সেই প্রশ্ন আসলে সবার মুখে মুখেই ঘোরে। আমরা যে কাঙ্ক্ষিত গণতন্ত্র চেয়েছি সেই গণতন্ত্র পাইনি শোষণ বঞ্চনা থেকেও মুক্তি। ঠিক সে যে কারণে পাইনি সেই কারণের মধ্যে অন্যতম একটা বড় কারণকে বলা হয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন। আমরা আজকের এই আলোচনায় কথা বলতে চাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন কিভাবে আসলে উন্নয়নের অন্তরায় হয়ে ওঠে সেই বিষয়টি নিয়ে। শুরুতে পরিচিত হয়ে নেই, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছেন কর্পোরেট কনসালটেন্ট চৌধুরী কাশেদ। কাশেদ ভাই, আপনাকেও স্বাগত। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি। মহিউদ্দিন ভাই, আপনাকেও স্বাগত জানাই। সেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে গণতন্ত্র, দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি এর সাথে আসলে সবসময় একটা কনফ্লিক্ট কাজ করে। এবং রাজনৈতিক বিশ্লেষণ যারা আপনারা করে থাকেন, রাজনীতি নিয়ে যারা পড়ালেখা করান এবং লেখালেখি করেন, তাদের মধ্যে কথা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা বড় জায়গা, যার কারণে রাজনীতির যে সুফল পাওয়ার কথা ছিল বাংলাদেশের মানুষের, সেই সুফলটা আসেনি। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? রাজনৈতিক দুর্বৃত্তায়নের জায়গাটা যদি আমরা বলতে চাই, আসলে এটি তো রাষ্ট্রের সাথে সম্পর্কিত। কারণ রাষ্ট্র যখন গঠিত হয় তখন থেকেই আসলে দুর্বৃত্তায়নটা হাত ধরে চলে, যদি সেই রাষ্ট্রটি মানুষের না হয়, মানুষের কল্যাণে না হয়। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রেই ধরি, বাংলাদেশ স্বাধীনতার একটু আগে যাই আমরা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক নেতৃত্বটা কাদের হাতে ছিল? আমরা বলে থাকি তখনকার সবচেয়ে বড় দল আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগের শ্রেণী চরিত্র যদি আমরা দেখি, সেই সময়ে আওয়ামী লীগের অধিকাংশ সদস্য ছিলেন বাংলাদেশের উঠতি ধনিক শ্রেণী, যারা আওয়ামী লীগকে লিড করছেন। তখন একটা বিষয় তো ছিলই যে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল। মানুষ পাকিস্তানি দুর্বৃত্তায়ন, পাকিস্তানি শাসকদের দুর্বৃত্তায়ন, রাজনৈতিক শোষণ, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে মানুষের চূড়ান্ত রকমের একটা অবস্থান তারা নিয়ে ফেলেছিল যে আমাদের স্বাধীন হতে হবে, স্বাধীনতা ছাড়া মুক্তি নাই। এবং সেটা যদি আরেকটু পেছনে যাই, আমরা যে 61 সালে মৌলানা ভাসানী বলে দিলেন আসসালামু আলাইকুম, তার মানে আমরা তখন থেকেই আসলে স্বাধীনতা চাই। আমরা এই উঠতি ধনিক শ্রেণী, এদের যদি আমরা হয়ে ওঠার গল্পটা দেখি, বাঙালি উঠতি ধনিক শ্রেণী হয়ে ওঠে আসলে, আপনাদের মনে থাকার কথা, যদি এটা মনে থাকার কথা মানে পড়াশোনা করে হয়তো অনেকেই জেনেছেন, আইয়ুব খান এই দেশের ডেভেলপমেন্ট ডিকেড বলে একটি ডিকেড ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদেরকে কিছুটা নিবৃত্ত করার জন্য। সেই ডেভেলপমেন্ট ডিকেডের অন্যতম ইয়ে ছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, পুল, ব্রিজ ইত্যাদি নির্মাণ করা। তখন আপনারা এখনও যদি অনেক প্রত্যন্ত গ্রামেও গিয়ে দেখবেন যে সিমেন্টের রাস্তা আছে, একদম পল্লী এলাকা কিন্তু সিমেন্টের রাস্তা আছে। এগুলো হয়েছিল আইয়ুব খানের সময়। এবং এই যে ডেভেলপমেন্ট ডিকেডে প্রায় 192 কোটি টাকার মতো, এই টাকাটা দেওয়া হয়েছিল বাঙালি যারা এখানে আছে, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, তাদের হাতে, যে তারা ঠিকাদার হিসেবে এই কাজগুলো করবে। এর দুটো কারণ ছিল। একটি হচ্ছে তখন পাকিস্তানি শাসকের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ এই স্বাধীনতাকামী মানুষদেরকে নেতৃত্ব দিচ্ছে। তাদেরকে কিভাবে শান্ত রাখা যায়, এই শান্ত রাখতে গিয়ে আমাদের তৎকালীন যে আইয়ুব শাহী সরকার, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই ঠিকাদারির কাজটি দিলেন। বাংলাদেশে ঠিকাদারি শ্রেণীটা কিন্তু তৈরি হয় তখন, তার আগে ঠিকাদার শ্রেণী বলে বাংলাদেশে কোনো শ্রেণী ছিল না। এই ঠিকাদার শ্রেণী তখন যে পুঁজিটি তারা হাতে পেলেন, এই পুঁজির পরিসংখ্যান বলে যে টোটাল পাকিস্তানি পুঁজির কনটেক্সটে প্রায় 11%। এটা 70 দশকের শেষের দিকে এসে, একদমই আমরা যদি 70 দশকের প্রথম দিকে, 70 শেষ হয়ে গেল, 70-71 এই সময়টাতে 11%। তো অর্থনীতিতে একটা কথা আছে, যখন পুঁজির সঞ্চয়ন ঘটে, বিশেষ করে আদিম সঞ্চয়ন ঘটে, সেই পুঁজি তখন ক্ষমতা চায়, সে তখন ক্ষমতা কাঠামোকে রিজার্ভ করে বা চেয়ে বসে। এবং সেটা আওয়ামী লীগের জন্য শাপে বর হলো, কারণ এই পুঁজির অধিকাংশ সদস্য বা পুঁজির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী লীগের সমর্থক।
তারাও দেখলেন যে আওয়ামী লীগকে ব্যবহার করে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করব। কারণ এই পুঁজিটা রাষ্ট্র ক্ষমতা দখল না করলে নিজের বিকাশ ঘটাতে পারছে না, পাকিস্তানি পুঁজির নিয়ন্ত্রণে থেকে নিজের বিকাশ ঘটাতে পারছে না তারা। এর মধ্যে দিয়ে স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার, প্রবাসী সরকারের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সকল অংশগ্রহণকারী দলগুলোকে অস্বীকার করে, সকল গোষ্ঠীকে অস্বীকার করে একমাত্র আওয়ামী লীগের নেতৃত্বে তারা সরকারটি গঠন করলেন। তার ফলাফল আমরা কি দেখলাম? ৭২ থেকে ৭৫ পর্যন্ত ব্যাপক লুটপাট, ব্যাপক ছিনতাই, রাহাজানি, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, চূড়ান্তে উঠে গেল দুর্ভিক্ষ, যার বাই প্রোডাক্ট হিসাবে আসলো। এর মধ্যে দিয়ে ফুলে ফেপে ধনী হতে থাকলো সেই 11% পুঁজির মালিক, যারা কিনা 100%-এ পরিণত হতে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে। এই যে রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়নটা সাপোর্ট করতে গিয়ে আমাদের দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্ম দিলেন প্রথম স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার। এটা হচ্ছে, আমি যদি বলি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের শুরু। তারপরে বঙ্গবন্ধু এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হলেন। আমি বলবো যে আসলে ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। এই দেশে এই রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বিরোধী যে মুক্তিযুদ্ধের রাজনীতিটা ছিল, পাকিস্তানি দুর্বৃত্তায়নের, তারপরেও যে সময়গুলো এসেছে, এবং আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে আসি, আমি সেটি আসছি, আমি খুবই সংক্ষেপে আসছি সেই জায়গাটা আমি খুব সংক্ষেপে আসছি এবং ধারাবাহিকভাবে আমি খুব সংক্ষেপে বলবো। তো এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়নটা তৈরি হলো আর্থিক দুর্বৃত্তায়নকে সাপোর্ট করতে গিয়ে, যেখানে মানুষের সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির কথা ছিল। মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল কি? মুক্তিযুদ্ধের রাজনীতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এইটাই তো মুক্তিযুদ্ধের ঘোষণা। এই তিনটাকেই আমরা একদমই পায়ে দোলে ফেললাম। এই উঠতি ধনিক শ্রেণী, এরা তিনটাকে অস্বীকার করে ফেললেন, করে তারা এমন একটি রাষ্ট্র কাঠামোর জন্ম দিলেন যে রাষ্ট্র কাঠামোটি আর্থিক দুর্বৃত্তায়নের চূড়ান্ত মাত্রাকে সাপোর্ট করছে। এর মধ্যে দিয়ে বাঙালি পুঁজিবাদী, আপনারা জানেন যে এর মধ্যে দিয়ে কি হলো, সমস্ত পাকিস্তানিদের রেখে যাওয়া যে শিল্পগুলো, এগুলোকে রাষ্ট্রীয়করণ করা হলো। এটা বাধ্য হয়ে করতে হয়েছে, এবং এগুলো সেই আওয়ামী ধনিক শ্রেণীর হাতে চলে গেল। তারা এগুলোকে সিম্পলি লুটপাট করলেন। আমি ওই সময়, এটা 80-র দশকের শেষের দিকে আদমজিতে যেতাম আমি মাঝে মাঝে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এটা আমি বলছি 89, এই সময়ের কথা। তো তখন আমাকে লোকজন বলতো যে এই যে মিলটা দেখছেন না, এখান থেকে লুট করে নিয়ে যেত যন্ত্রপাতি। এখন সেই এই যে লুটপাটটা শুরু হলো, আমি শেষ করি, এই লুটপাটটার খেসারত দিলেন কে? এই যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, না সাধারণ মানুষ তো দিলেনই, বঙ্গবন্ধু নিজেও দিলেন, হত্যার নিজেকে তৎকালীন আওয়ামী লীগও দিল। ৭৫ সালের 15ই আগস্টের পরে একটি দল ক্ষমতায় আসলো, বা বলি আমরা সামরিক শাসন ক্ষমতায় আসলো। আমরা সাধারণভাবে বলে থাকি পাকিস্তান আবার ফিরে এলো বাংলাদেশে। আমরা সাধারণভাবে বলে থাকি এটা আওয়ামী বয়ান। আসলে এটা আওয়ামী বয়ান, এটা সাধারণ মানুষের বয়ান না। তখন অপরিহার্য ছিল সামরিক শাসন আসার। আসলে এই সামরিক শাসন তারা বিভিন্নভাবে বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন ইত্যাদি করে 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 আমরা এরশাদ পর্যন্ত এসে ঠেকলাম, 90-এর অভ্যুত্থানে এসে ঠেকলাম। এর মধ্যে যে কাজটি হলো, এর মধ্যে আমরা যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ছিল আমাদের, সবগুলোকে ধ্বংস করে দিলাম। আমরা বিচার বিভাগ ধ্বংস করে দিলাম, আমরা নির্বাচন বিভাগ ধ্বংস করে দিলাম, আমরা আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সবগুলোকে আমরা ধ্বংস করে ফেললাম। এবং যার ফলে এখন পর্যন্ত আমরা দেখছি। হ্যাঁ, এরশাদ এসে কি করলেন? বাংলাদেশের দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন এরশাদ। এটা আপনারা দেখেছেন, এবং একদম মানে তৃণমূল পর্যায়ে নিয়ে গেলেন প্রশাসন বিকেন্দ্রীকরণ। একটু সংক্ষেপ করতে চাই, কারণ আমি 2 লাইনে শেষ করে দিই। এরশাদ আসার পরে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের নবযাত্রায় আসলাম। ঠিক আওয়ামী লীগ কি বলি কি, বিএনপি ক্ষমতা এলো। বিএনপি ক্ষমতা এসে 3 জোটের রূপরেখা যেটি ছিল আমাদের, 3 জোটের রূপরেখা ছিল একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ। সেটিকে উনি প্রথমেই পায়ে দোলে ফেললেন। দোলে ফেলে 4র্থ সংশোধনী রিইনস্টেট করলেন, যেখানে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সংবিধানে যে 4র্থ সংশোধনীর মাধ্যমে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে, এইটি হচ্ছে মানে আল্লাহর পরেই যদি ক্ষমতা কারো থাকে, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা। এটা অন্য কোনো স্বৈরাচারও চিন্তা করতে পারে না। আসলে এই যে ক্ষমতা কাঠামোর যে সর্বোচ্চ জায়গাটি অর্জন করলেন প্রধানমন্ত্রী নামক একটি চেয়ার, এইটা রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আরো 100 গুণ বাড়িয়ে দিল। গণতন্ত্রের নামে আমরা গণতন্ত্র পেয়ে গেলাম, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন আরো 100 গুণ বেড়ে গেল, যেটার ধারাবাহিকতা
আমি আর একটু পরে বলবো। একটা কথা বলা হয় যে ক্ষমতা কাউকে দুর্নীতিগ্রস্ত করে না, ক্ষমতা হারানোর ভয়ে মানুষকে দুর্নীতির সাথে যুক্ত করে, এরকম একটা কথা বলা হয়। আপনি এইখানে থাকুন, আমি একটু চৌধুরীর কাছে, আপনি হাত তুলেছেন, কিছু বলতে চান এখানে? না, ওই যে আপনার প্রশ্নের সাথেই আসলে আমি ভেবেছি যে ওটা ওনার কাছে যাবে, বাট এটাতেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনার কাছেই আসছে ক্ষমতা হারানোর ক্ষমতা হারানোর ভয়, যেহেতু আপনি কর্পোরেট নিয়ে কাজ করেন, হ্যাঁ, রাষ্ট্র এখন কর্পোরেটাইজেশন হওয়ার আমি বলি, আমি অ্যাকচুয়ালি কিছু জিনিস একটু ব্যাকট্র্যাক করবো। আমি ভাইয়া তো 10 মিনিট দিয়েছে, আমাকে 5 মিনিট টাইম দেন, আমি পুরো জিনিসটা আপনাকে দিতে পারবো কিনা জানি না। আচ্ছা, 3-4 মিনিট টাইম তো দেন। আচ্ছা, শুরু করছি। প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের আসলে এই যে দুর্বৃত্তায়ন যে কথাটা বলা হচ্ছে এবং করাপশন, যেটা স্টেট করাপশন বলেন, এমবেজলমেন্ট, এগুলো সব কিছু আসলে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছেই যে আপনার ক্ষমতা থেকে হারানোর যে ভয়টা। কিভাবে আমি সেই কানেকশনটা বলছি, আনফর্চুনেটলি দেখেন, ইলেকশনের খরচ বাড়ছে বাড়ছে বাড়ছে। এক সময় শুনতাম 50 লাখ টাকা নাকি লাগে ইলেকশনে, সেটা আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম 90s শুনতাম 30 লাখ 50 লাখ টাকা একটা ইলেকশনের খরচ। সেটা বাড়তে বাড়তে এখন মোটামুটি মুখে মুখে সবাই বলে যে 10 থেকে 20 কোটি টাকা পর্যন্ত ডিপেন্ডিং অন কনস্টিটিউয়েন্সি খরচ লাগে। তো এখন আপনি বলেন যে আসলে এবার আমি আরো বেশি শুনেছি, গত ইলেকশনে আমি শুনেছি যে 50 কোটি টাকা, 50 কোটি টাকাও হয়েছে। নমিনেশনে 15-20 কোটি টাকা দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়াল লজিস্টিক্স একটা ইলেকশন করার জন্য 2-3 মাসের যে রান আপ টাইমটা, 100-150 কোটি টাকা কিছু কিছু জায়গায় হয়েছে। মিনিমাম একটা খুব রিমোট সর্ট অফ গ্রাম অঞ্চল এলাকাতেও 10-15 crore লাগছে। আর তার পিছনে আপনি যদি মানুষজনকে সর্ট অফ ওই এরিয়াতে একটু খুশি রাখতে চান, আপনার মোটামুটি ধরেন আপনি এমপি হয়েছেন, আপনার নেক্সট ইলেকশন পর্যন্ত 5 বছরে, 5 বছরে আপনাকে মোরলেস অ্যাভারেজে 20-25-30 কোটি টাকা আপনার একটা তো হচ্ছে যে রাষ্ট্র থেকে টাকা পাচ্ছেন, ডেভেলপমেন্টের কাজ করছেন, দ্যাটস সেপারেট। আপনাকে খুশি রাখার জন্য নেতা কর্মী এবং নিজের মানুষদেরকে, এই যে নিজের মানুষদেরকে খুশি রাখা বা এইটাই কিন্তু দুর্বৃত্তায়ন, এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। তাহলে আমি শুধু একটু বলতে চাচ্ছি, এই জায়গাটাতে এখানে আবার একটা ব্যাপার আছে। এখানে অফকোর্স পলিটিশিয়ানরা যেরকম ভাবে দায়ী, আমি কিন্তু বেশ কিছুটা দোষ আসলে আমাদের নিজেদের দেশের সব মানুষদের, আমরা নাগরিকদের নিতে চাই। কারণ আমি বলি, কারণ অনেক এলাকাতে আমার সৌভাগ্য দুর্ভাগ্য হোয়াট এভার, আমি দেখেছি পলিটিক্যাল প্রসেসটা খুব ক্লোজলি দেখেছি। এখন আপনার একজন পলিটিশিয়ানের কাছে অনেকগুলো মানুষ আসবে, এসে তার মেয়ের বিয়ে, ছেলের খাতনা, নাতির এই পুতির সেই নানান রকম আবদার নিয়ে মানুষের কাছে আসে, এবং সেই মানুষটা যদি সেই টাকা পয়সা খরচ যদি সে না করতে পারে, তারা বের হয়ে বলে এটা একটা কিপটা, এর কাছে আর আসা যাবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং তখন আপনি কিন্তু ওই ভোটটা ধরার জন্য আপনাকে টাকা খুঁজতে হবে। তখন আপনি দুটা কাজ করবেন, একটা হচ্ছে স্টেট ফান্ডস এমবেজলমেন্ট করবেন, যে 10 কোটি টাকা লাগবে একটা রাস্তা বানাতে, আপনি সামহাওটা 30 কোটি টাকা পাশ করিয়ে নিয়ে এসে 20 কোটি টাকা ওখান থেকে নেবেন। আরেকটা কাজ আপনি করবেন, সেটা হচ্ছে এলাকার বা ওই এলাকাতে বিলং করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তাদের সাথে তখন আপনি যোগাযোগ করবেন যে ইনভেস্ট ইন মি। তো যখন আপনি তাদের থেকে ফান্ড নিবেন, তখন অবশ্যই কিন্তু পরবর্তীতে তাদেরকে আপনাকে অনেক রকম সুযোগ সুবিধা করে দিতে হবে। সো সেখান থেকে একটা দুর্বৃত্তায়নের এরিয়া তৈরি হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, সেটা বললাম যে স্টেট ফান্ড এমবেজল করে আপনি লোকজনদেরকে খুশি করছেন। আর স্বাভাবিক, আপনার যদি হাতে 20 কোটি টাকা সাপোজ আসলো, আপনি সেখান থেকে 10 কোটি টাকা যদি মানুষদেরকে দেন, তখন আপনার নিজেরও মনে হবে যে ওই 10 কোটি টাকা যেটা পড়ে আছে সেটা আমি নিজেও ব্যবহার করি। এবং আমি কিছু পলিটিশিয়ানদের সাথে কথা বলেছি, দুর্নীতি মানুষ আসলে অন্যের জন্য করলে নিজের জন্য কেন করবে না, আপনি এখানে আসতে চান। আমি শুধু লাস্ট কথাটা বলে নেই, এই জায়গাটাতে তারা অনেক সময় পলিটিশিয়ানরা এই কথাটা বলে যে আমি যদি ভোট কিনবই এবং কিনেই যদি আমাকে পাওয়ারে আসতে হবে, তাহলে আমি আমার আখের গুছাবো না কেন। ফ্র্যাঙ্কলি যখন কথাবার্তা বলে তখন তারা এভাবে কথা বলে। আপনি বলতে চান যে নিরপেক্ষ নাগরিক বা নাগরিকরা যারা বলেন আমরা নিরপেক্ষ, তাদেরও দায় কম নয়। আমি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই মহিউদ্দিন আহমেদ আপনার সাথে, কারণ আপনি নাগরিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন। কিন্তু তার আগে মহিউদ্দিন আহমেদ আপনি সাথে থাকুন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি।
প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন 7 দিনে নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছিলাম, মহিউদ্দিন আহমেদের সাথে কথা বলবো বলেছিলাম। মহিউদ্দিন আহমেদ, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে এবং দেখতে পাচ্ছেন। আপনি সাধারণ নাগরিকদের নিয়ে কাজ করেন। সেখান থেকে যে প্রশ্নটা আমরা রেখেছিলাম অনুষ্ঠানের আগের অংশে, যে নিরপেক্ষ হিসেবে যে মানুষগুলো দাবি করি যে আমরা নিরপেক্ষ এবং আমরা দুর্নীতি নিয়ে কথা বলি না, দুর্নীতিগ্রস্ত মানুষ নিয়ে কথা বলি না এবং সবসময় অন্যকে দোষী, তাদের কতটুকু দায়ভার আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, বর্তমানে দেশের পরিস্থিতি এমন যে দেশে দুর্নীতিবিহীন লোক খুঁজে পাওয়া কিন্তু একটা দুষ্কর ব্যাপার। দেশে আমি 52 বছর আগের ইতিহাসে যাচ্ছি না, আমরা কয়েকদিন পরেই 2-3 মাস পরেই আমরা 53 বছর পূর্ণ করবো স্বাধীনতা। আমরা যে গত এই 2-4 মাস আগে অর্থাৎ 5ই আগস্টে যেটা আমরা বলছি যে হাজারো জনতার ছাত্র ছাত্রী এবং ছাত্র জনতার বিপ্লব যেটা ঘটেছে, যে বিপ্লব যেটাকে আমরা বলছি, যে রেগুলেশনের কথা বলছি, যে সরকারটা আসলো, তার কাছে আসলে প্রত্যাশাটা কিন্তু আমাদের অনেক বেশি। সেই প্রত্যাশার জায়গাটা আসি আমরা আগের যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটা কি এখনো কিন্তু বর্তমানে আরো আমরা দেখছি প্রকট আকার ধারণ করছে। যেই বিপ্লবের কথাটা বলা হলো যে একটা বিশাল সংস্কার সাধন হবে এবং যে রাজনৈতিক দলগুলি আন্দোলনের দাবি করছে যে তারাই অগ্রগামী ভূমিকা পালন করেছে এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, ইতিমধ্যে অনেকে অলিখিতভাবে ক্ষমতায় অলরেডি মানে বসেও গেছে। তারা বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠানে তারা কিন্তু বসেও গেছে, যদিও নির্বাচন হয়নি, কিন্তু তাদের লোকজন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বসে গেছে। আপনি প্রশাসনে দেখেন একটা বিরাট একটা দুর্বৃত্তায়ন চলছে গত 5ই আগস্টের পরে, এবং এখানে কিন্তু স্থবিরতা বিরাজ করছে এবং প্রত্যেকটি কাজে। এবং 2 দিন আগে আসিফকে দেখলাম, আমরা উপদেষ্টা আসিফ সাহেবকেও বললেন যে লাল ফিতার একটা দৌরাত্ম আছে। দেখেন, সরকারের সবচেয়ে মজার ব্যাপার হলো যারা সচিব পর্যায়ে আছেন, সিনিয়র সচিব, সচিব, তাদের কিন্তু কেউ পরিবর্তন হয় না, তারা কেউ জেল জরিমানার মুখেও পড়ে না। তারা ট্রিপল প্রমোশন দিয়ে একজন উপসচিবকে তারা এডিশনাল সেক্রেটারি, কাউকে সেক্রেটারি, বিভিন্ন জায়গায় পদায়ন করছে এবং তাদেরকে খুশি করার চেষ্টা করছে। রাজনৈতিক এখন দেখেন সব রাজনীতিবিদরা কিন্তু বিগত সরকারের প্রায় সবাই কিন্তু দোষী। মানে তারা কনভিক্টেড, কেউ জেলে আছেন, কেউ পলাইছেন, তারা কেউ নানা ধরনের সমস্যায় জড়িত, কেউ অনেকে গণপিটুনিরও শিকার হয়েছে। এবং সেই সাথে একটা দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম যে এই যে গণপিটুনিতে কিন্তু এই গত কয়েকদিনে কিন্তু প্রায় 25 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন ছাত্র বা জনতা হাতে। মানে এক ধরনের অস্থিরতা, অরাজকতা কাজ করছে, সেটাই আপনি বলবেন? সেখানে আসলে একটা কথা বলা হয় যে জবাবদিহিতা না থাকলে দুর্বৃত্তায়ন বাড়ে, দুর্নীতি বাড়ে, অস্বস্তি বাড়ে। এবং আপনি কি সেইখানে যেতে চান কিনা? যে রাজনীতিবিদদের আমরা যেটা মনে করি যে দেশটা শাসন করবে রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলগুলি সংস্কার কোনো ব্যাপারে কিন্তু কারো মুখে কথা নাই। না গণমাধ্যমে আছে, যারা সিভিল সোসাইটি এবং আপনাদের টেলিভিশনে যারা আমরা টক শোতে আসি, তারাও কিন্তু তাদেরকে জবাবদিহিতার জায়গাটা আনছি না। যদি আমরা এই রাজনৈতিক দলগুলির দুর্বৃত্তায়ন যে কথাটি বলছেন, এই রাজনৈতিক দলগুলির দুর্বৃত্তায়ন যদি নিরোধ না করা যায়, তাদেরকে জবাবদিহিতার মধ্যে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আনা যায়, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা কোনো। কিন্তু বিষয়টা কি এতই সহজ? মহিউদ্দিন আহমেদ, আপনার কথা থেকে আপনি যেখানে শেষ করেছেন, আমি সেখান থেকে সেলিম খানের কাছে আসতে চাই। যে যেটা বললেন মহিউদ্দিন আহমেদ, যে যদি রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে না আনা যায়, দুর্বৃত্তায়নও বন্ধ হবে না, সুশাসন নিশ্চিত হবে না। তাহলে কিন্তু পথটাকে এত সহজ, এবং সেই পথটা কোথায় আসলে শুরুটা হবে কোত্থেকে? মহিউদ্দিন ভাই যথার্থই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা কিন্তু কেউ বলছে না। রাষ্ট্রের বিশাল সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্র মেরামতের কথা বলছি, সংবিধান সংস্কারের কথা বলছি, প্রশাসন সংস্কারের কথা বলছি, কিন্তু রাজনৈতিক দল সংস্কারের কথা বলছি না। খুবই আশ্চর্যের বিষয় যেটা, বা খুবই হতবাক হওয়ার বিষয় বা অগ্রহণযোগ্য, যে একটি রাজনৈতিক দলের সভানেত্রী কিংবা চেয়ারপারসন 43 বছরে পরিবর্তন হয় না। তাহলে ওই রাজনৈতিক দলের গণতন্ত্র কোথায়? একটা রাজনৈতিক দলে যদি গণতন্ত্র থাকে তাহলে সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে। যে রাজনৈতিক দলে গণতন্ত্রই নেই, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে কোনো রাজনৈতিক দলে গণতন্ত্র ছিল না, এখন পর্যন্ত নেই। তাহলে এই যে গণতন্ত্রহীন রাজনৈতিক দল, সে কি করে ক্ষমতায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? বেসিক কোশ্চেন। আজ 53 বছরেও সুরাহা হয়নি। আজকেও ক্ষমতাসীন দল তো
পালিয়েছে, বিএনপি ক্ষমতায় নাই, তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে এসছে। জামাত ইসলাম সেখানে আজকে স্বপ্ন দেখছে তারাও রাষ্ট্র ক্ষমতায় আসবে, অলরেডি তারা প্রশাসনকে দখল করে নিয়েছে বলে মনে করা হচ্ছে, বা তাদের হাব ভাব চলাফেরায় মনে হচ্ছে তারা টোটাল প্রশাসন তাদের নিয়ন্ত্রণে। বিএনপি সেখানে কিছু সেটব্যাকে চলে গেছে। এটা বাংলাদেশের কিন্তু পরিস্থিতি। তারপরেও কোনো দল বলছে না যে আমার দলে সংস্কার আনবো। এখন আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবি, মানুষের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, যে সংস্কার, এই সংস্কার আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করা সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে এই অন্তর্বর্তী সরকার তো সংস্কার করে যাওয়ার কথা না, সংস্কারের সূত্র ধরিয়ে দিয়ে যাবে এরা। জাস্ট বলা হয় যে ট্রেনটাকে ট্র্যাকে তুলে দিয়ে যাবে, যে ট্রেনটা মানে রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন যারা, এই যে রাজনীতিবিদ, তাদের সংস্কারটা আসলে করবেন কে? হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়, তাদের সংস্কারটা করবেন কে। সবচেয়ে ভালো যে বিষয়টি জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে পজিটিভ বিষয়টি, সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান একটা জিনিস কিন্তু পরিবর্তন করে দিয়ে গেছে, যে না এইভাবে আর চলতে পারে না, রাষ্ট্রের সংস্কার লাগবে, এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না। এইটা এখন সাধারণ মানুষের মধ্যে গেঁথে গেছে যে এইটার যে কোনোভাবেই হোক এটা একটা পরিবর্তন লাগবে, এটা একটা সংস্কার লাগবে। এখন সেই সংস্কারের আমি যেটা বললাম যে অন্তর্বর্তী সরকার কিন্তু সংস্কার করে দিয়ে যাবে না, তারা সংস্কারের সূত্র ধরিয়ে দিয়ে যাবে। সংস্কারটা করতে হবে পরবর্তী রাজনৈতিক দলকে। এখন প্রশ্ন মহিউদ্দিন সাহেবের কথার সূত্র ধরিয়ে আমি বলি, এই রাজনৈতিক দলগুলো সংস্কার তাদেরকেই করতে হবে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যে টাইম ফ্রেম দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তারা সংস্কার সুপারিশ জমা দেবে, আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও তাদের গণতান্ত্রিক সংস্কারের সুপারিশ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। এটা জনগণের চাওয়া। যতগুলো রাজনৈতিক দল আছে তাদের নিজেদের জায়গা থেকে কি সংস্কার তারা করছে, এবং সেটা আমি বলছি না রাষ্ট্র সংস্কারের সুপারিশ তারা দিক, এটা আমি বলছি না, তাদের দলের সংস্কার। যে দলের রাজনৈতিক দুর্বৃত্তায়ন চূড়ান্ত মাত্রায় রয়েছে, সেখানে একটা পোস্টকে 43 বছরে পরিবর্তন করা যায় না, যেখানে সভানেত্রী 43 বছর ধরে একই লোক সভানেত্রী। আমি আসতে চাই কাশেদ চৌধুরী কাশেদ আপনার কাছে, কিন্তু বিরতি নিতে হচ্ছে, বিরতির সময় হয়ে গেছে আমার, বিরতি নিয়ে ফিরে আসবো। বিশেষ করে তরুণদের সাথে, তরুণরা এই যে তারুণ্যের কথা আসছে, তরুণরা আসলে কোন বাংলাদেশ দেখতে চায় এবং সেখানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেলিম খান বললেন যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব সংস্কার প্রস্তাব কি হতে পারে, তরুণদের আকাঙ্ক্ষা আসলে কি, সেই জায়গা থেকে আপনার সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, চলছে 7 দিনের আয়োজন। চৌধুরী কাশেদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে তরুণদের আকাঙ্ক্ষা, বিশেষ করে সংস্কার নিয়ে। সংস্কার তো কাঠামোগত একটা ব্যাপার, সেখানে তরুণরা কি চায়, কি মনে হয় আপনার? আসলে এখানে আসলে হয়েছে কি, তরুণ শুধু তরুণ না, আমি তরুণ আকাঙ্ক্ষাটাই আপনার কাছে জানতে চাই, কারণ আপনি তারুণ্যদের নিয়ে কাজ করেন বেশি। আমি সেটাই বলছি। তো আসলে তরুণ জনসংখ্যা তো আমাদের কান্ট্রির আসলে একটা পপুলেশনেরই মেজর জনসংখ্যা। সো আলটিমেটলি শুধু এটা তরুণ শোনালে মনে হয় যেন একটা স্মল পোর্শন, আসলে এটা দেশেরই আকাঙ্ক্ষা যেটা ছিল, বিকজ দেশের মেজরিটি ইজ তরুণ। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট ওই তরুণদের আকাঙ্ক্ষার সাথে টু এ গ্রেট এক্সটেন্ট তাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু অ্যালাইন্ড। সো আলটিমেটলি তরুণদের আকাঙ্ক্ষার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে মোটামুটি দেশের একটা মেজর পোর্শনের আকাঙ্ক্ষাই আসলে সম্পৃক্ত। এবং সেই আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা প্রপার দেশ পাবো, যেই দেশের ভিতরে যে এই মেজর যে প্রবলেমগুলো ছিল, যে একটা পার্টি বারবার করে আসতে থাকবে, একটা মানুষ সেম পারসন বারবার করে প্রাইম মিনিস্টার হতে থাকবে, একটা পার্টি পুরো দেশকে কন্ট্রোল করবে, কারো কোনো কিছু কথা বলার কোনো সুযোগ থাকবে না, কোনো ডিসেন্টের কোনো জায়গা থাকবে না, এই জিনিসগুলো যাতে বন্ধ হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, আরেকটু বলি, হ্যাঁ, প্লাস আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে ডেফিনেটলি আরো কিছু আকাঙ্ক্ষা ছিল। তার মধ্যে একটা মেজর আকাঙ্ক্ষা হচ্ছে যে জেনারেল মানুষ, এখন কিন্তু পলিটিক্স এটা মানুষের হাতের বাইরে চলে গেছে। একটা ভালো মানুষ উইথ গুড ইন্টেনশনস, উইথ গুড আইডিয়াস ক্যান নট গেট ইনটু পলিটিক্স। পলিটিক্স সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে একদম। কেন? এটা দুর্বৃত্তায়ন কিনা? এটা দুর্বৃত্তায়নেরই কারণ, বিকজ ইট হ্যাজ বিকাম সো এক্সপেন্সিভ। আপনার কাছে 50 কোটি টাকা 100 কোটি টাকা এরকম না থাকলে আপনি পলিটিক্সে ঢুকতে পারবেন না। তো এই যে অভ্যুত্থান, এটার কিন্তু অবজেক্টিভই ছিল যে আমরা সিস্টেমটা চেঞ্জ করব, স্ট্রাকচার চেঞ্জ করব, যাতে ভালো মানুষ সামনে এগিয়ে আসতে পারে, যাতে ভালো মানুষকে মূল্যায়ন করে তাদেরকে সুযোগ দেওয়া হয়,
এই মানে পলিটিক্যাল অনেকগুলো পজিশনগুলোতে যাতে ভালো মানুষের অ্যাক্সেসিবিলিটি তৈরি হয়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে স্টেট করাপশন, যেটা মানে এটা একদম ধরেই নেওয়া হয় যে এখান থেকে এটা 20% চলে যাবে, এখান থেকে 30%, 10%, 20% তো বাদ। এখন অ্যাকচুয়ালি এমন সিচুয়েশন হয়েছে, প্রজেক্ট কস্ট হয় 1 কোটি টাকা, দেখানো হয় 10 কোটি টাকা, যেটাই ট্রেনের ব্যাপারে, মেট্রো রেলের ব্যাপারে হলো, যেটা সারানোর জন্য নাকি 11 কোটি টাকা লাগবে, একটা হিসাব দেওয়া হয়েছিল, 1 কোটি টাকায় কাজ হয়ে গেল, সময়ও কম লাগলো। তো মানে একটা সময় ছিল 10%, 20%, এটা দুনিয়া মানে ইফ ইউ সে দ্যাট আমি করাপশন এলিমিনেট করবো, সেটা আসলে মেবি ইমপ্র্যাকটিক্যাল একটা কথা। ইউ নিড টু মিটিগেট ইট টু আ প্র্যাকটিক্যাল লেভেল। মানে রাজনীতি অনেকটা ইজারা নীতির মতো হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমাদের সবার, ইউথ বলেন, জেনারেল পপুলেশন বলেন, এভরিবডি ওয়ান্টেড এই চেঞ্জগুলো। বাট আনফর্চুনেটলি এখন দেখেন কি হচ্ছে, যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, আমি ওনাদেরকেও পুরো দোষ দিব না, ওনাদেরকে তো আসলে ঠিকমতো কাজই করতে দেওয়া হচ্ছে না। ওনারা এসে বসে মানে বসতে না বসতেই কত রকম প্রবলেমস চারিদিক থেকে, গার্মেন্টস সেক্টরে ওয়ার্কারদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে মানে গোলমাল শুরু করার জন্য, মানে পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে প্রবলেম হঠাৎ করে অ্যারাইজ করছে, এখানে প্রবলেম, ওখানে প্রবলেম। তো ওনারা আসলে মানে নিজেরাই তো খেয়ে হারিয়ে ফেলছেন যে ওনারা আসলে কোন দিকে, মানে দে আর ফায়ার ফাইটিং। তারা যে চিন্তাভাবনা নিয়ে বসেছিল যে আমরা এখন দেশের এটা করব ওটা করব, করতে পারছে না। কারণ এখান থেকে ছাদ ফেটে যাচ্ছে, এখান থেকে কলের থেকে পানি বেরোচ্ছে, আপনার ঘরের মধ্যে তো আপনি ঘর সাজাবেন কখন? বিষয়টা অনেকটা এরকম সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা। মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাই যে তাহলে বাংলাদেশ আসলে এই যে কাঠামোগত সিস্টেম হয়ে গেছে, যেটা বলি আমরা, কাঠামোগত জায়গা থেকে কিভাবে আসলে বের হতে পারে? সাধারণ নাগরিকরা কি এই জায়গাটা নিয়েও ভাবে কিনা? জি, সাধারণ জনগণকে আসলে এমন ভাবে একটা দৌড়ের উপরে রাখা হয়েছে, একটা মানে বিশৃঙ্খল একটা পরিস্থিতি রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে, এবং আমরা একটা অসভ্য জাতি হিসেবে আন্তর্জাতিক ভাবেই একটা প্রতিষ্ঠিত হচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক। তারপর সব থেকে একটা দুঃখজনক বিষয় হচ্ছে এই যে 2 বছর এই আন্দোলনের রেগুলেশনে 2 বছর পূর্তি হচ্ছে সামনে কয়েকদিন পরেই, এখন পর্যন্ত এই আন্দোলনের 2 মাস হতে যাচ্ছে, কিন্তু এই যে 2 মাস পূর্তি হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই আন্দোলনের কি চাকরিতে আকাঙ্ক্ষা ছিল জনগণের, এটি কি মূল্যায়ন করা হয়েছে এখন পর্যন্ত? যারা সমন্বয়কারী বলছেন বা যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারা জনগণের যে আকাঙ্ক্ষা, তারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন? আপনি আসলে এই 2 মাসের মধ্যে কি হলে আপনার মনে হতো যে মূল্যায়ন করা হচ্ছে? তারা এখন পর্যন্ত মূল্যায়নটা করেন। জি, মানে কি এই 2 মাসের মধ্যে কোন পদক্ষেপ নিলে আপনার মনে হতো যে মূল্যায়ন করা হচ্ছে? কি পদক্ষেপ চাচ্ছেন? আন্দোলনের যে প্রথম কথা হচ্ছে যে আন্দোলনের আকাঙ্ক্ষাটা কি ছিল, জনগণের এক্সপেকটেশনটা কি ছিল, এটা একটা মূল্যায়ন করা উচিত ছিল। যারা আহত নিহত হয়েছে তাদের একটা মূল্যায়ন করা উচিত ছিল। আপনি এই গত 1.5 মাসে দেখবেন, ইদানিং লক্ষ্য করবেন, অনেক রাজনীতি, যেহেতু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথাটা আপনার মূল প্রতিপাদ্য, আপনার 4-5 লাখ টাকা দামের তারা শো পড়ে, এবং তারা নতুন নতুন গাড়িতে চড়ছে এই কয়েক মাসে, এই 1-1.5 মাসে অনেক রাজনৈতিক দল, যারা কয়েকদিন আগে দোকানে বাকি খেত, তারা এখনকার 4-5 লাখ টাকা দামের জুতা কিভাবে পরে, তারা কিভাবে এই দামি দামি গাড়িতে ঘুরছে, তারা বিশাল বিশাল জনসভা হঠাৎ করে আয়োজন করতে পারছে। এই যে অর্থায়ন, এই অর্থায়নটা আসলে কোথা থেকে আসছে, এইগুলি কি কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে প্রশাসনের যে এই যে দখলবাদিত্ব, এবং সবগুলি আপনার ইউটিলিটি প্রতিষ্ঠানগুলিতে যান, সেখানে এমন একটা অস্থিরতা বিরাজ করতে, আপনি হয়তো আগামী 2-1 মাসের মধ্যে দেখবেন যে হয়তো গ্যাস পাবেন না, পানি পাবেন না, বিদ্যুৎ পাবেন না, এই একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হয়েছে। জি, আপনার কথার একটা বড় পয়েন্ট ছিল যে আয়ের উৎস। আমি সেলিম খান আপনার কাছে আসতে চাই যে আয়ের উৎসর যদি জবাবদিহিতা থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই কাঠামোগত যে পরিবর্তনটা আমরা চাচ্ছি সেটা পেতে পারি। যেমন এর মধ্যে খবর বেরিয়েছে প্রায় 3000-এর বেশি কোটিপতি বেড়েছে। এই যে আয়ের উৎস, এই জায়গায় আসলে একটা বড় চোখ দেওয়া দরকার আছে কিনা অন্তর্বর্তী সরকারের, যেটা জবাবদিহিতা সত্যিকারের অর্থেই নিশ্চিত করতে পারে এবং দুর্নীতি বা দুর্বৃত্তায়ন কমাতে সহায়তা করবে। এই খবরটা আমি দেখেছি যে গেল 3 মাসে প্রায় 1000 এরকম সংখ্যা কোটিপতি বেড়েছে। এখন আর্থিক দুর্বৃত্তায়নটা হয় আসলে রাজনৈতিক বিশৃঙ্খলার, এবং কিছু উদাহরণ কিন্তু মহিউদ্দিনের কথা এসছে।
যদি থিওরিটিক্যালি ধরি আমি, যে আর্থিক দুর্বৃত্তায়নটা তখনই বেশি হয় যখন রাজনৈতিক বিশৃঙ্খলা থাকে বা কোনো কারণে সামাজিক এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়। যেমন আমরা যদি করোনার সময় ধরি, করোনার সময় আমরা আশা করেছিলাম যে করোনার মধ্যে দিয়ে হয়তো একটা সাম্যের সমাজ পৃথিবীতে আসবে বা এক ধরনের কল্যাণমূলক স্টেটের ধারণা, আবার পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ইত্যাদি। কিন্তু অথচ আমরা দেখলাম করোনার মধ্যে সবচাইতে বেশি কোটিপতি হয়েছে পৃথিবী জুড়ে, ধনীর সংখ্যা বেড়েছে। আমাদের গত 3 মাসে রাজনৈতিক বিশৃঙ্খলা চূড়ান্ত মাত্রায়, এটা অনস্বীকার্য। এটা যে প্রবলেম ক্রিয়েটস অপরচুনিটি, ওই তত্ত্বের মধ্যে চলে গেছে আসলে। যেমন আমরা যে পিছনে বললাম না যে রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়নটাই রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্ম দেয়, আবার রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনীতিকে ফুলে ফেপে বড় করে। এই যে বিষয়টা, এই 3 মাসে আসলে যদি আমরা ধরি, যে মহিউদ্দিন ভাইও বললেন যে সরকার তো বসতেই পারছে না, বা কাসেদ ভাই বললেন যে সরকার তো বসতেই পারছে না, এখানে ফুটো ওইখানে ইয়া হ্যান ত্যান, তারপরে গেল সরকারের যে লিগেসি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল লিগেসি, এটা বিশাল। না, সেই জায়গাটাই আমি বলতে চাই যে জবাবদিহিতা, আয়ের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার ছিল। কারণ সরকার যদি এবং আপনি দেখেন সরকার ক্ষমতা নিয়ে, বিশেষ করে আইন মন্ত্রণালয় কিন্তু তার সচিবদের মানে সম্পদের বিবরণী চেয়েছেন, যেটা কিন্তু কাঠামোগতভাবে আছে, সেটা আছেই, সরকারি চাকরির নীতিতেই আছে। কিন্তু ওইখানে জবাবদিহিতাকে নিশ্চিত আদৌ হচ্ছে? এখানে আমি একটু বলি, গেল 50 বছরে আমলাদের জবাবদিহিতার আওতায় আনা যায়নি। শুধু একটি কাজ করানো যায়নি, তারা সম্পদের হিসাব দেবেন প্রতি বছর, এটি কিন্তু গেলে 50 বছরে করা যায়নি। উপরন্তু আমরা প্রতি বছরই যে সরকারি এসছেন আমলাদের বেতন ভাতা বাড়িয়েছেন, এবং সবচাইতে যেটা দুর্নীতি বন্ধ কিন্তু করা যায়নি। সবচাইতে দুঃখজনক যেটা, শেখ হাসিনা সরকার তার সেকেন্ড টার্মে বলেছিলেন, যখন আমলাদের বেতন ভাতা বাড়ালো তখন বলেছিলেন যে বেতন ভাতা বাড়িয়ে দিচ্ছি যাতে দুর্নীতি কম করে, কিন্তু সেটা আরও বেড়েছে। এবং এখন আমাদের রাজস্বের 100 টাকায় 43 টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যায়। এটা ছিল 19 টাকা, এই সরকারের তৃতীয় মেয়াদের প্রথম দিকে 19 টাকা ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে 43 টাকায়। তার মানে আমরা যেটা রাজস্ব দিচ্ছি, সেই রাজস্বের 100 টাকায় 43 টাকা সরকারি কর্মকর্তারা কর্মচারীরা নিয়ে যাচ্ছেন। এই সরকারকে আমি ধন্যবাদ দেব যে তারা এই 1.5 মাস বা 2 মাসের ব্যবধানে তারা অন্ততপক্ষে হিসাব বিবরণী দেওয়ার কার্যকর পদক্ষেপটা নিতে পেরেছেন, এবং এটা কিভাবে দেবেন সেই ফর্মুলেশনটা তৈরি হয়ে গেছে, এবং এইবার তারা বাজেটের আগে তাদেরকে সেটাকে এত ঘটা করে নেওয়ার দরকার ছিল যে কারো যদি আয়ের উৎস আপনি নিতে চান, যেটা আসলে ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, সেখানে তো হিসাবটা আছে, এবং তার বাইরে যা আছে এখানে কিছু ঝামেলা আছে। ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ট্যাক্সের অনেকের ট্যাক্স গভর্নমেন্ট দিয়ে দেয়, যেমন আমাদের সাংবাদিকদের যারা ওয়েস্ট বোর্ডে যেটা বলা আছে যে আমাদের ট্যাক্স দেবে আমাদের নিয়োগকর্তা, এরকম কিছু ঝামেলা আছে, ইনডিসক্রিমিনেশন আছে বিভিন্ন জায়গায়। সেইখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি হিসাবটা নিতে পারি, এই সাহসটা যদি এই সরকার দেখাতে পারে, আমার মনে হয় ব্যুরোক্রেসির যে সবচেয়ে বড় দুর্নীতির জায়গাটি, এই জায়গাটা বড়। ট্যাক্সের হলফনামার কথা যখন আসলো, তখন আমি আপনার কাছে আসতে চাই যে আমরা দেখি যে রাজনীতিবিদরা বিভিন্ন এই যে এমপি হয়ে যখন সংসদে আসছে, তখন যে হলফনামায় স্বাক্ষর করে তারা আসছে, সেখানে একটা বড় ফাঁক রয়েছে। তো যেখানে শুরুতেই গলদ, সেখান থেকে আসলে আমরা দুর্বৃত্তায়ন ছাড়া ভালো জিনিস পাবো কিভাবে আশা করতে পারি? আমি ওই পয়েন্টটাতেই আসছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের পুরো সিস্টেমের মানে লুপ হোলসগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদের। আমি মানে অল্প সময়ে অনেকগুলো জিনিস আমি একটু কভার করতে চাচ্ছি। প্রথম কথা সেটা হলো যে আমাদের দেশের মধ্যে এখন অনেকগুলো কাজ করা বাকি, এবং এখন আমাদেরকে আসলে এই ফায়ার ফাইটিংয়ের জন্য কিছু মানুষকে নিয়োগ করে সবাইকে আসলে কনসেন্ট্রেট করা উচিত মেজর কাজগুলোতে। আমরা মানে ওখান থেকে অনেক সরে আসছি, কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। বুঝলাম বন্যা ছিল, এটা ছিল, ওটা ছিল, মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। সো থিং ইজ, আমাদের একটা প্রথম কথা হচ্ছে যে একদম স্ট্রাকচারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। সেকেন্ড হচ্ছে আসলে মানে আর্মি চিফ বলছে 18 মাস, অনেকে বলছে 3 বছর, অনেকে বলছে 5 বছর, মানে ইট হ্যাজ টু বি ডিক্লেয়ার্ড যে মিনিমাম 2 বছর, 3 বছর, 4 বছর এতটুকু সময় এই সরকার থাকবে, অ্যান্ড দিজ আর দ্য থিংস যেটা তারা অ্যাকমপ্লিশ করবে। এখন পর্যন্ত এরকম কোনো ক্লিয়ার পিকচার কিন্তু আসেনি। এই জিনিসটার কারণে কিন্তু দেশে আরো গোলমাল হচ্ছে, বিকজ কেউ মনে করছে যে এই বোধহয় 6 মাসের মাথায় আমি পাওয়ারে চলে আসবো, কেউ মনে করছে এটা, কেউ মনে করছে সেটা। তো এইগুলোকে সবকিছুকে আসলে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। যারা অস্থির হয়ে যাচ্ছে তাদেরকে বুঝাতে হবে যে বাবা তুমি আরো 2 বছর পরে গিয়ে লাফালাফি শুরু করো, এখন
বসে থাকো, এখন আমরা কাজ করছি। লাফালাফি তার মানে চলতেই থাকবে, লাফালাফি এখন তারা স্পেসটা পেলে তো লাফালাফি চলতেই থাকবে। এখন তারা একটু পজে থাকবে, বিকজ তারা জানবে যে এখন লাফিয়ে লাভ নেই, আচ্ছা আমি আর একটু পরে লাফালাফি শুরু করব। সো সবাই, আপনার কি মনে হয় যে ইলেকশনই একমাত্র সমাধান, যে আমরা আসলে যে বাংলাদেশটা চাই, বাংলাদেশের কাছে যেটা চাই, ইলেকশন তো, তাহলে ইলেকশনের জন্য এই যে মানে আগ্রহ, এটাও কি বাড়াবাড়ি কিনা? না, অবশ্যই। আমি এখানে বলছি, প্রথমে আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জের মধ্যে কনস্টিটিউশনাল রিফর্ম মানে করতেই হবে। কনস্টিটিউশনের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো চেঞ্জ করা দরকার, যেটা ইনক্লুডস মানে ম্যাসিভ চেঞ্জ। এটা অল্প স্বল্প শুধু অ্যামেন্ডমেন্ট না, এটা একদম, এই ডিসকাশনটাও কিন্তু অনেক বড়। হ্যাঁ না, আমি ওগুলোর মধ্যে লিস্ট করব না, বাট আমি বলবো যে কনস্টিটিউশনাল ম্যাসিভ চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে গিয়ে যে আপনার পুরো সিস্টেম, কে কোথায় বসবে, কতদিনে কে প্রমোশন পাবে, মানে কিভাবে ট্রান্সফারের সিস্টেম কিভাবে হবে, হ্যাঁ ব্যুরোক্রেসির একটা পুরো রিফর্ম। ট্রান্সপারেন্সি আনতে হবে, ট্রান্সপারেন্সির জন্য প্রত্যেকটা স্টেপে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু মানে ওভারঅল দেশের বা পার্লামেন্টের কিন্তু আসলে কোনো প্রপার এইচআর বিভাগ নাই। মানে we need to create something like that. হ্যাঁ, মানে there has to be someone, অথবা একটা organization has to be there যারা ইভ্যালুয়েট করবে কাজ, পারফরমেন্স, টার্গেটস, কেপিআইস। এই জিনিসগুলো কিন্তু নাই। অদ্ভুত একটা ব্যাপার, ছোট ছোট কোম্পানির আছে, এটা নাই। তারপরে অনেকগুলো মেজর কনসেপচুয়াল চেঞ্জেস আনতে হবে, যে আমরা সারাক্ষণ পাওয়ার বলি, এই শব্দটাকে পুরো প্রহিবিট করতে হবে। এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ক্ষমতা না, আমার দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কথাটাকে এস্টাবলিশ করলেই দেখবেন অনেক মানুষ আর দায়িত্ব নিতে চাবে না। বাবা আমি দায়িত্ব নিব না, হ্যাঁ, মানে ওই চেয়ারটার নাম যদি দায়িত্ব হয় অনেকে বসতে চাবে না, ওই চেয়ারের নাম যদি ক্ষমতা হয় অনেকে বসতে চাবে। আমরা আলোচনা এখানে একটা বিরতি নিতে চাচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসবো। আচ্ছা, আমাকে একটু সুযোগ দিন। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে। কথার যে জায়গায় কাশিদ ভাই আপনাকে থামিয়ে, হ্যাঁ, ব্রেকের আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন, আমাদের এখন দেশে এই কনস্টিটিউশন রিফর্ম, স্ট্রাকচারাল চেঞ্জ, এই জিনিসগুলো যেখানে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও কিছু কাজ আছে। আমাদের ওভারঅল মানে ইকুয়েশন উইথ আমাদের নেইবার্স, এটাও ঠিক করতে হবে। কারণ হঠাৎ করে যেটা হয়েছে যে ধরেন আমাদের হঠাৎ করে খুব বেশি একটু এক্সট্রিম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট হয়ে গেছে, সেটার কারণে আবার দেখা যাচ্ছে অনেক রকম সিকিউরিটি থ্রেট হচ্ছে। অনেকে মনে করছে যে তারা এখন আরও তাদের ওভার ডিফেন্সিভ হয়ে আমাদের দেশের মধ্যে তারা আরও কিছু প্রবলেমস হয়তো ক্রিয়েট করছে। তো এই আবার কেউ হঠাৎ করে আবার একটু বেশি আবার পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু প্রোপাগান্ডাও রয়েছে। না, এর মধ্যে সবকিছু একটা ব্যালেন্সিং করা খুব দরকার হচ্ছে, যে এই জিনিসগুলো আমাদেরকে, আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল, ইন্টারন্যাশনাল অনেকগুলো সাইডে কাজ আছে। এবং আমাদের এর মধ্যে এরকম সিচুয়েশনের মধ্যে আবার কিছু মানুষ মানে এই পতাকা বদলাতে চাচ্ছে, ন্যাশনাল অ্যান্থেম বদলাতে চাচ্ছে, কেউ এই ডিমান্ড করছে, কেউ সেই ডিমান্ড করছে। এই জিনিসগুলো আসলে একটু কন্ট্রোলে আনতে হবে। যে খুব ভালো যে আমরা সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছি, বাট সব কিছু এখন কথা বলার সময় না। তাহলে কি আপনার মনে হয় যে সেলিম খান একটা সময় বলছিলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার কি হবে সেটা আগে সামনে আসা উচিত? সেটা তো অবশ্যই থাকা উচিত। এই যে দেশের পরিবর্তন তো আলটিমেটলি গিয়ে ওই দলের হাতে তো যাবে। সো দলগুলোকেও কিন্তু এই অন্তর্বর্তী সরকার হ্যাজ টু টেক এন ইনিশিয়েটিভ, যে দলগুলোর ভিতরে রিফর্ম আনতে হবে। তাদের মধ্যে কে মানে, এবং এই ধরনের কিছু থাকতে হবে যে একবার লেটস সে তাদের মধ্যে থেকে কোনো পার্টি মানে প্রাইম মিনিস্টার হয়ে গেল, সে আর পার্টি নেতৃত্ব দিতে পারবে না, যেগুলো মানুষের আকাঙ্ক্ষাও বটে। আমরা কথা হয়তো আরো বলতে পারতাম, সময়ের একটা স্বল্পতা। আমি শুধু একটা জিনিস লাস্ট একটু বলতাম, যে আমার কথা যেটা সেটা হলো যে দেশের মানুষ কি চাচ্ছে সেইটাকে আগে প্রপারলি বুঝে সেই জিনিসগুলো নিয়ে অনেক রকম মানে কনসেনসাস গ্যাদার করা। কিন্তু আবার জনমতের জরিপ দরকার, সেই জরিপটা আমরা কোন ফর্মুলায় করব সেটাও একটা ইস্যু। মহিউদ্দিন আহমেদ, আপনি কি মনে করেন? শেষ কথা আপনার। জি দেখুন, যে কথাটি বললেন যে আমাদের আমলাদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দেওয়া হয়েছে, এটাকে অনেকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু আমি আসলে সাধুবাদ জানাতে পারছি না দুঃখজনক ভাবে। কারণ হচ্ছে যে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে নিজেদের ব্যক্তিগত খুব একটা সম্পদ দেখবেন না। তাদের সম্পদ সবগুলি দেখবেন তার স্ত্রী, শ্যালক, শ্বশুর, শাশুড়ি, তাদের নামে। এখন আপনাকে ধরতে হবে, আপনার যদি সত্যিকারের অর্থেই যদি দুর্নীতি মুক্ত চান, তাহলে তাদের সম্পদের হিসাব দিতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের যে দুদক,
এই দুদক গত 15 বছরে এত দুর্নীতি হলো, তারা কেন দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই? তাদের তো প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত। এই অথচ এই দুদকে যারা কমিশনার, দুর্নীতি বা কমিশনার, এখনো তারা বহাল আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, দুদকের অনেক পিয়ন আছে যারা ঢাকা শহরে গাড়ি বাড়ির মালিক, তাদেরকে কেন ধরছেন না? এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার, আপনাকে একটা মজার বিষয় বলি, যারা যে সকল সিনিয়র বর্তমান সচিব আছেন তাদের মধ্যে 2-1 সচিবের নামই বলি। আবু হেনা মুর্শেদ জনাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল দুর্নীতির, টেলিযোগাযোগে থাকতে 420 কোটি টাকা দুর্নীতি, আমি নিজে তার বিরুদ্ধে মানববন্ধন করেছিলাম। অথচ এই সরকারের উপদেষ্টা তাকে সিনিয়র সচিব হিসেবে প্রমোশন দেওয়ার জন্য জনপ্রশাসনে তিনি ডিও লেটার দিয়েছেন। তাহলে এই যে যারা এই এত হাজার প্রাণ দেওয়ার মাধ্যমে যে সরকার আসলো, তারা যে দুর্নীতিবাজদেরকে উল্টো প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছেন, তাহলে কি আমি ধরে নেব না ইউনিট সরকারের যারা তো উপদেষ্টা তারা দুর্নীতির সাথে যুক্ত? এই যে এই জায়গাগুলি আপনার চিহ্নিত করা উচিত যে তারা কেন প্রশ্রয় দিচ্ছেন ওই জায়গাগুলিতে। আরেকটি কথা বললেন যে HR এর কথা যিনি বললেন, আমি একটা দায়িত্ব নিয়ে আর একটু বিষয় বলি যে এই যে আপনি উপসচিবকে সরাসরি সচিব বানালেন, যিনি এই দায়িত্বের সাথে যুক্তই ছিল না, তাকে আপনি বিএনপি বা জামাতের ব্যক্তিদের খুশি করার জন্য, রাজনৈতিক দলগুলিকে খুশি করার জন্য হঠাৎ উপসচিব থেকে তাকে আপনি সচিব এডিশনাল সেক্রেটারি বানিয়ে একটি প্রতিষ্ঠানের দায়িত্ব দিচ্ছেন। ধরেন ওয়াসা সিটি কর্পোরেশন, মানে আমরা যদি শেষ করতে চাই মহিউদ্দিন আহমেদ, এখানে অনেক যে অর্থাৎ কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি, সরকারও জানে যে জনগণের কি আকাঙ্ক্ষা, এর জন্য জরিপ করা প্রয়োজন নাই। আপনি রাস্তায় বের হন না, আপনি বাজার দেখেন না যে বাজারের পরিস্থিতি কি, আপনি চিকিৎসা ব্যবস্থা দেখেন না, হসপিটালে যাচ্ছেন না, এই উপদেষ্টা যাচ্ছে। মহিউদ্দিন আহমেদ, কথা আরো বলা যেত যে আসলে জন আকাঙ্ক্ষা, যোগাযোগ, এগুলিতে আপনি দেখেন। জি, ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন আহমেদ, ধন্যবাদ আপনাকে। সময়ের স্বল্পতা রয়েছে। সেলিম খান, এখন আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, একটু সাম আপ করাও দরকার। সেই দায়িত্বটা আমার উপরেই পড়েছে। সেটি হচ্ছে এই সরকারের এখন প্রধানতম দায়িত্ব হচ্ছে কাঠামোগত সংস্কার করা, পুরো সিস্টেমটার একটা সংস্কার করা, এবং জনগণ ইতিমধ্যেই ওয়াকিবহাল যে কি করতে হবে, এটার জন্য আর কিছু দরকার নাই। যেমন সংবিধানে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা, এখানেও কিন্তু কথা আছে যে জনগণ বলে আমরা বুঝি, ওনারা বোঝেন না। না, সেইটাই তো, ওই যে প্রেশার, এটা হরাইজন্টাল প্রেশার, এই প্রেশারটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন এই যে মানে কেন্দ্রবিন্দুতে যারা আছেন তারা এখন বাধ্য হবেন এগুলো করতে। আমাদের দেখেন আপনি যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সাংবিধানিকভাবে একটা রাজনৈতিক দলের সভানেত্রীরও একই ক্ষমতা, তার কথার বাইরে কিচ্ছু হয় না। অতএব আমার এখন সবচেয়ে বড় জরুরি দরকার হচ্ছে সংবিধানের একটা ম্যাসিভ যে রিফর্ম, যেটি কাসিদ ভাই বলেছেন, আর রাজনৈতিক দলের সংস্কার। কারণ এই রাজনৈতিক দলই 3 মাস বা 1 বছর বা 3 বছর পরে নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতা যাবেন। তো তাদের যদি সংস্কার না হয়, গণতান্ত্রিক সংস্কার না হয়, তাহলে তারা গিয়ে কোন গণতন্ত্র দেবে? তারা গিয়ে এই সিস্টেমের কি পরিবর্তন আনতে পারবেন? আবারও যে সেই মানে বাংলাদেশের মানুষ কি বারবার বিপ্লব করবে? বারবার রক্ত দেবে? না, বারবার বিপ্লব করবে। এই বিপ্লব আবার হয়তো 50 বছর পরে হবে, খুব যে শিগগিরই হবে তা না। কাঠামোগত পরিবর্তনটা সবচেয়ে বেশি এখন সাংবিধানিক কাঠামোগত পরিবর্তন এবং রাজনৈতিক দলের কাঠামোগত পরিবর্তন, এই দুটো খুব জরুরি। আমরা আজকের আলোচনা মনে এখানেই, না আর সময় নেই, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। হয়তো আবারও কথা বলবো আমরা। আপনাদের তিনজনকে ধন্যবাদ, মহিউদ্দিন ভাই, সেলিম খান এবং কাসেদ ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। হয়তো কথা শেষ করতে পারলাম না, নতুন আয়োজনে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই।